কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি, সৈয়দ মোস্তফা আলীর সে বিখ্যাত গল্প গন্তব্য কাবুল। পড়ছি বিখ্যাত গল্পকার সৈয়দ মোস্তফা আলীর সেই কালজয়ী গল্প গন্তব্য কাবুল। শুরু হচ্ছে সৈয়দ মোস্তফা আলীর সে বিখ্যাত গল্প গন্তব্য কাবুল। চাঁদনি থেকে 9 সিকি দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিল। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশন থেকে সে থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি কাকা করে বললাম, ইউরোপে তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বই পড়েছিল, বাংলা শব্দের অন্তদেশে অনুসার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে কথা বলিলে সাহেব ইংরেজি হয়। অর্থাৎ পয়লা ছিলে বলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ, রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতন একটা, সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম ক্যাক ক্যাক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপড় সজ্জিত। মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে কেন? গোয়িং ফার? দেখলুম বিলিতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং? বলল না। সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো। তাতে লাভ হলো। সন্ধ্যা হতে না হতে সে প্রকাণ্ড চুবড়ি খুলে বলল, তার ফিয়াছে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে। সবাই খেয়াল রাখবেন, আমি কিন্তু ফিয়াছে বলেছি। যাই হোক, এবং তাদের নাকি একটা পুরাদস্ত পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্তই নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কি স্থির হলো। সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে এলাকার ভোজন যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটোর সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকায় পরোটা, বাপরে বাপ, মুরগি মুসল্লম, আলু গুস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারি স্ট্রিট থেকে। এবার সাহেবের চোখ স্থির হওয়ার পালা। 30টি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়,
আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আচ্ছা আচ্ছা মনে পড়লো, যখন সওদা করছিলুম তখন যেন এক মানে গাবদা গুবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই খেতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিল তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলাম। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকে করে নামে না। 7টা বাজতে না বাজতেই চটচর করে চর্চা হয়ে গাড়িতে ঢুকে, আর বাকি দিনটা কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কোন গতিকে রোদ্দুরের তবল থেকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডা জুড়ে পড়ে। আর রোদ্দুরে চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ বুঝি যায়। গাড়ি এর মাঝে আবারও ভুল ফিরিয়ে নিয়েছে। দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বটিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দেখা দেখা দিল তো রাউরা পাঞ্জাবিদের তুমি আছি, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কোহা জায়গা। আমি ডাবল তসলিম করে সবিনয় উত্তর দিল। ভদ্রলোক ঠাকুরদার বয়সী, আর জবরজং দাড়ি গোফের ভিতর অতি মিষ্টি মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব? বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। এই শুনে সর্দারজি একগাল হেসে বললেন, কিছু হয়নি। পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, আপনি 2 মিনিট সবুর করলে তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? কি বলেন? আমি আমতা করে বললাম, না তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই, বললেন, এও তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগুলোম না। বাঙালি পাঞ্জাবি, ও পাঞ্জাবি, পাঞ্জাবি করতে কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করল, সর্দারজি
সিলভার বানাতে কাগজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লাঙ্গোসায় 6.5, রাউলপিন্ডিতে 7.5, তারপর পেশাওয়ারে 1,10,000 খাস পাঠান মূল্য উপহার খাইবার প্রথা। 20 গজ? হ্যাঁ, তাও আর খাঁটি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট, ফোন রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতে গতি মানে কোনোটাই বুঝবার উপায় নেই। আমার আবার এক পাল নাতি নাতনি, এই সেদিন দেখলো 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10খানা 12খানা, তাতে নিদিন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদিয়ে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 কেজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললাম, হক কথা, তবে না বাজে খরচ। ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুলুকের প্রবাদ, দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনি গর্ব অনুভব করেছি ওঠে, যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে কি পৌঁছবো, তাই মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে 6 কোটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছে। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন, তার নাম শেখ আহমদ আলী। বাপরে, শেখ আহমদ আলী! আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ। পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাওয়ার ভিতরে তখন লুকোচুরি খেলছে। খানিকটা কুলি পিঠে, খানিকটা টেনে হিস্ট্রি তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সম্বর্ধনা করছেন, তার মানে কি? এই কতটা আন্তরিক ঠিক বুঝছি না। তিনি যে কতটা আন্তরিক আর কতটা তার লৌকিকতা ঠিক বুঝে উঠতে পারছি না। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জন আন্তরিক।
অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশে হয় তাহলে তার কথাই নেই। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ামুস সফর নিসফুস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে, যেখানে বলা হয় উঠুন সমুদ্র পেরুলেই আধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠুন পেরুতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা। এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা, ভয়ঙ্কর একা। এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, সব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়ে ব্যস্ত। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবুও আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ। আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালও উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টি পুলিশ 2 দিন অকস্মাতে ঘোরাঘুরি করে যায়। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘদাড়ি। পরে জানতে পারলাম তিনি রাতকানা। বাঁদিকে আফগান সরকারের কর্মচারী, পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছড়িয়ে আনবার জন্য। সব ভাষায় জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া আর কোনো ভাষায় জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফরাসির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখন যদি আপনি তার বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু ছাড়েন। শেষটা এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার মানে ঝকমারি, আর তিনি কত ভাবেন। কি একটা অবস্থা! অথচ পরে দেখলো ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তার উপরে বুঝতে পারল ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন। যখন শুনতে পেলাম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন, বাসের পেটে ইকবাল কাবুলি ব্যবসায়ী, পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড প্লেট, তারপরে বাসন, ঝাড় লণ্ঠন, ফুটবল, বিজলিবাতির সাজ সরঞ্জাম, এটা প্রতি এক কোথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদ বাকি প্রায় সবকিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকেও। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। সেখানে 1 দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিশঙ্কর। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস।
একজোড়া রাস্তা একে বেঁকে অন্যের ঘা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিলে ত্রিশাতর হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনেও পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরকুণ্ডে সোজা নেমে এসেছে। তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লুফালুফি খেলছে। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখার পুস্তিন ফার ব্যবসারে 2 ইঞ্চি পেরুলুমলা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। বাপ রে বাপ! সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্য এরকম পুরো জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না সে। এছাড়া আর একটা সুবিধা আছে, সেটা হলো শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বাকি, এরা তো থুড়াই পরোয়া করে। এইটুকু বলতে বলতে দেখলুম গরমের হলকা মুখে ঢুকিয়ে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশের কত রকমের লোক অন্য বাহিনীর সঙ্গে সঙ্গে চলছে, কত রঙের টুপি, কত রঙের পাগড়ি, আর কত যুগের অস্ত্র, খোদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো চামথর মোগল ছবিতে দেখেছিল। বাস্তবে দেখলাম হবু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা, কারো হাতে কানজুখা পেতুলে বাঁধানো লাঠি, আবার কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা। উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সামোহার, বস্তা বস্তা পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, আলু বুখারা, সব চলছে হিন্দুস্তানি বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য। আরো চলেছে, শুনতে পেলুম কোমর বন্ধের নিচে ইজিরির ভাজে পুস্তিনের লাইনিং এর ভিতর আফিম। আর হাসিস না পকিনি, না আরো কিছু, সবই চলছে অতি ধীরে ধীরে, অতি মন্থরে। পাঠান দুবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করল। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যা সমাধান করে যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি পুরিত গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালো। তিনি দেখি অতি শান্ত ভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন। বলেন, টায়ার ফেসেছে। প্রতিবারই হয়, এই গরমে না হওয়ায় বিচিত্র। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করে দিলেন যে খাইবার পাশের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছে কি মরেছে,
আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় পেতে বসে আছে। নামলেই করাক টিং। তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে, তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে ঠিক বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে আর ওপারে যেন বন্দুক না মারা হয়। মোটর আবার চললো। কাবুলি গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিল তার নির্যাস। কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছে। সেখানে পৌঁছে তবু করে কাবুল নদীতে ডুব দিব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে। দিলজান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললুম, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে, ওমা এ কি মরিচিকা! সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলাম। বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা। কাবুলি বললেন, দুনিয়ার সব পরীক্ষা পাস করার চেয়েও বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। আমি বললুম, আমিন। খাইবার পাস তো দুঃখে সুখে পেরোলাম এবং মনে মনে আশা করলুম এবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাসের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক। এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বৎসরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এ দাগের উপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কত দূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ভাঙা ও খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ির চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরো তুষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াইছে ফেলা হয়, তখন বোঝা যাবে। ল্যান্ডিং হোটেল থেকে দক্কা 10 মাইল, সেই মরু প্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে, আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে। ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের উপরের দিকে এক সারি গর্ত। দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপরে নেওয়া চোখের শূন্যকোট।
কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছে, আর ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। কাবুলি বললেন, চলুন দুর্গের ভিতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে। আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগে জালালাবাদ বুঝতে পারবো। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কোল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলাম তার জন্য ঠান্ডা জল যদি কি করে তৈরি করা সম্ভব হলো ঠিক বুঝতে পারলাম না। আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন, তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনবার চাকা ফাটালো, আর ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে দুবার গুম হলেন। চাকা সারালো তদারক করলেন সর্দারজি। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দারজি কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে দুটুকরো হলো। তখন খবর পেলাম সর্দারজিও রাত কানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিস ফিস করে প্রচার করে দিলেন, অন্ধকার মতো আমাদের অনুষ্ঠান এইখানে সমাপ্ত হলো। কাল সকাল 8টায়, কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। আধো মাইলটাকে অনেক দূর মনে হলো। দূরত্ব আসলে আধো মাইল, মানে আধো মাইল দূরে আফগান সরাই। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম। বাদ বাকি আর সকলে হুই হল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চলল। সর্দারজি তন্নি করে বললেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। কমন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখ যে স্নিগ্ধতার, মানে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে উঠে, এর সঙ্গে তার সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা, তার ভেতর দিয়ে উট, বাস, ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাওয়ার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বেরোতে হবে না। ঢুকেই থমকে দাঁড়ালো। কত শত শতাব্দীর পঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল, ঠিক বলতে পারি না, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেল। ব্যাপারটা কি বোঝাতে অবশ্য, মানে এটি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না, যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোঁয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না। অতএব সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ
সর্বত্র এমন স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া সম্ভব। সূচিভেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুকল। ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে। নামাজ পড়াইলেন বুখারার এক পুস্তিন সদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মাত্র। যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ, এটি উচ্চারণ টিকে রইল কি করে? বেতারওয়ালাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললাম, কিছু যদি মনে না করেন, আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারল খাস প্রাচ্যদেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে বাধা নেই। পরে জানলাম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সেটাতে বরঞ্চ খুশি হয়। মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতা জমা খরচাটা নিতে লাগলো। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার প্রথম পরশ পেল। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন, জালালাবাদ। তখন দুদিকে সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মহান সবুজের লীলাখেলা দেখাতে পারে, জালালাবাদে তার অতি মধুর তসবির। এমনকি যে দু চারটি পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে, তারই বৌছি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদের মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞেস করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোন দেশের গরিব মেয়ে পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মানে না। ভদ্রলোক হওয়ার চেষ্টা করে না। কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজে তারা বজায় রাখে। আমি জিজ্ঞাসা করলাম, আরবের বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের প্যাট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর একেবারে অন্তর্ধান। কে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম, বাস আবার ছাড়বে কখন? সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলাম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন,
আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন, ঠিক তখন। বেতার কর্তা বললেন, ঠাই দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, আর সব গেল কোথায়, ফিরবে বা কখন? তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন। আমি বললাম, তা তো নই, কিন্তু যেরকম ভাবে হুটহাট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে ওরা শিগগিরই ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কি করে? বেতার কর্তা বললেন, সে আশা শিখেই তুলে রাখুন, এদের তো কাবুল পৌঁছাবার কোনো তাড়া নেই। বাদ যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছতো 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। জালালাবাদে পৌঁছেছে, এখানে সকলেরই কাকা মামা চালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্ব তালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসায় রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদ 100 মাইল, আর জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। শাস্ত্রে লেখে সকলে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে। পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তো ওখানে বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকই। পরে জানলাম একমাত্র মেল বাচ্চারা আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো নালার পাড়ে, নার্গিস বনের এক পাশে, চিনার মরমরের মাঝখানে। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানে চারপাই আনিয়ে শুয়ে পড়ল। শেষ রাতে ঘুম ভাঙলো অপূর্ব মধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতাম দোকানের পাশে জলের কুলকুল শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ চাপিয়ে কোনো অজানা সৌরভ সুন্দরের মধুর নিঃশ্বাস। শেষ রাতে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে। এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ ভোগের বা সৌরভ সোহাগ জীবনের কখনো পাইনি। সেই আধালো অন্ধকারের চেয়ে সেখানে চেয়ে দেখি দিনের বেলা শুকনো নানা জলে ভরে গিয়েই 2 কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলেছে। বুঝলাম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে,
আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে পৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজ কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজ প্রাতেই সূর্য ওঠা সফল হলো কার। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপো বাজাতে আরম্ভ করলেন। ভাগ্যদীপ দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন, আজ সন্ধ্যায় যে করে হোক কাবুল পৌঁছাবেন। প্রিয় পাঠক শ্রোতা, আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যা অপ্রত্যাশিত ছিল, যা আপনাকে দারুণ ভাবে ভুগিয়েছে, যাতনা দিয়েছে, কষ্ট দিয়েছে? লিখুন না সেসব কমেন্ট অপশনে, শুনতে চাই আপনাদের কথা। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তবে হ্যাঁ, যাওয়ার আগে বলছি, গল্পটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করুন, একটু লাইক করুন, এবং পাশাপাশি একটু সাবস্ক্রাইব করলে এরকম গল্প কিন্তু আপলোড দেওয়া মাত্রই সহজেই আপনার কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা।